মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কিন্তু এই ছোট ছোট যে শিল্প মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে অনেকবারই নানা রকম শিল্পের কথা তিনি বলেছেন, যেমন নানা রকম কুটির শিল্প, হস্তশিল্প। আমরা জানি যে প্রান্তিক গ্রামের মহিলারা তারা হাতে অনেক কিছু বানায়, বিভিন্ন ধরনের সেলাই বুনাই, এই নিয়ে তিনি অনেক কিছু নতুন নতুন ভাবনা চিন্তা বা শিল্পের কথা বলেছেন। আমরা এমনই একজনের সাথে আজকে কথা বলবো যিনি কিন্তু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন, একটা উচ্চ মানের ফ্যাশন নিয়ে তার গবেষণা। এবং আমরা জানি যে এই যে বিশ্ব বাংলা, সেখানেও কিন্তু একটা বড় মাপের এই হস্তশিল্পকে তুলে ধরার একটা প্রচেষ্টা সরকারের তরফ থেকে করা হয়েছিল। কিন্তু এই বিশ্ব বাংলা এটা ঠিক ভারতবর্ষের দরবারে বা পশ্চিমবাংলার দরবারে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন ফ্যাশন ডিজাইনিং নন্দন দাস। নন্দনবাবু নমস্কার। আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধরনের কাজ করেছেন, লাগাতার গবেষণা করছেন নতুন ধরনের ডিজাইন কিভাবে আনা যায়, এই নিয়ে নানা রকম কাজ আপনার আছে। এই যে বিশ্ব বাংলা, এই বিষয়টা নিয়ে কি করবেন? এবং তাঁত শিল্প, বিভিন্ন ধরনের কুটির শিল্প, হস্তশিল্প, কারণ বারংবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই স্মল স্কেল যে ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প নিয়ে তিনি কিন্তু ভাবনা চিন্তা করেন এবং সেই নিয়ে কিন্তু অনেক কাজ করার জন্য এগিয়ে যান, বা নানা রকমভাবে লোনের ব্যবস্থা, যাতে ছোট ছোট লোন দিয়ে সমবায় ব্যাংক থেকে লোন পাওয়া যায়, সেগুলো নিয়ে মানুষ ছোট ছোট করে ব্যবসা করতে পারে, এর কথা তিনি বারবার বলেন। কি বলবেন? সবার প্রথম বলি যে ভারতবর্ষ থেকে মূলত যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করেছে তার প্রত্যেকেই এটা বলতে দ্বিধা নেই, তারা প্রত্যেকেই খুব বড় লোকের ঘরের ছেলেমেয়েরা। এটাই একটা প্রমাণ যে 2001-এ আমি বিদেশে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে যাই। সেই সময় আমি মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, আমার বিদেশে পড়তে যাওয়ার জন্য এডুকেশনাল লোনের প্রয়োজন ছিল এবং ভারতবর্ষের কোনো ব্যাংক, কোনো সরকারি ব্যাংক সেই সময় আরবিআই থেকে পারমিশন ছিল না যে ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে লোন দেওয়া হবে। তা আমি প্রথম মানুষ যে ভারতবর্ষ থেকে আমার জন্য আরবিআই পারমিশন দিয়েছিল ফ্যাশন ডিজাইনিংয়ে লোন নেওয়ার জন্য। বিদেশে পড়াশুনো, আন্তর্জাতিক ম্যাগাজিনসে কাভারেজ, তার আগে আমাকে প্রচুর মিডিয়া লেখালেখি করেছে। এবং আমি যখন একটা কথা বলে রাখি, আমি যখন লোনটার কথা বলেছিলাম, আমাকে যখন ব্যাংকের ম্যানেজার বলেছেন তুমি কী করতে চাও, আমি বলেছিলাম যে 2005-এ মার্কেট ওপেন হয়ে যাচ্ছে, আগামী দিনে ভারতবর্ষের টেক্সটাইল একটা খুব ভালো জায়গায়, কিন্তু সেই টেক্সটাইলকে ব্যবহার করে যে আগামী দিনে রেডিমেড গার্মেন্টস, সেখানে পৌঁছাতে গেলে কিন্তু ফ্যাশন ডিজাইনিং ওয়ার্ল্ডের খুব টেকনিক্যালি দক্ষ মানুষের প্রয়োজন এবং সেটার জন্য ভারতবর্ষের যে শিক্ষা, সেখান থেকে আমার মনে হয় বিদেশের শিক্ষা প্রয়োজনীয়তা আছে। এবং আমি ফিরে এসে আমার গরিব তাঁতিদের জন্য আমি কাজ করতে চাই, মূলত ফুলিয়া এবং টাঙ্গাইল এইসব অঞ্চলের মানুষদের জন্য কাজ করতে চাই, তাঁতিদের জন্য। এবং সেখানে আমি পড়াশুনো করে এসে দেশে ফিরে আসি এবং ফুলিয়াতে যে ফেলে দেওয়া রিজেক্টেড মেটেরিয়াল, আমরা খবর রাখিনি যে অনেক মেটেরিয়াল শুধুমাত্র যেগুলো রিজেক্ট হয়, যেগুলো এক্সপোর্ট রিজেক্ট হয়, সেই প্রোডাকশানগুলোকে নিয়ে যে নতুন কিছু প্রোডাকশান ভাবনা চিন্তা করা যায়, কোটি কোটি টাকার প্রোডাকশান শুধুমাত্র রাখবার অভাবে তাঁতি সেগুলোকে পুড়িয়ে দেয়। আমি সেগুলো মূলত কাজ করি। আমাদের দেশে যারা ফ্যাশন ডিজাইনার তারা মূলত কাজ করে তাদের চিন্তা ভাবনা, তারা যে ধরনের ডিজাইনিং করলো সেই ডিজাইনিং অনুসারে তারা তাদের মতো টেক্সটাইল তৈরি করে নেয়। আর আমার কাছে ভাবনা ছিল যে আমি যদি এদের কাপড়গুলোকে ব্যবহার করতে পারি, তো সেক্ষেত্রে আমি 2006-এ দেশে ফিরে আসি। 2008-এ আমার এই নিয়ে কর্মযোগ্য ফুলিয়ার ফেলে দেওয়া রিজেক্টেড মেটেরিয়াল নিয়ে, সেই নিয়ে অনেক মিডিয়া কাভারেজ বেরিয়েছে, অনেক সংবাদপত্রে লেখালেখি হয়েছে সেটাকে নিয়ে আমার এই কাজের। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা আপনি বললেন যে বিশ্ব বাংলা পরবর্তীকালে 2011 সালে ক্ষমতায় আসার পর পরবর্তীকালে কিন্তু বিশ্ব বাংলার যে অনেক ডিজাইনার, বাংলার যেসব ডিজাইনার অগ্নিমিত্রা পল, সৌমিত্র মণ্ডল, আরও বিভিন্ন যেসব ডিজাইনার, তারা সুযোগ পেলেও, সর্বরী দত্ত সেই সময় বেঁচে ছিলেন, সুযোগ পেলেও কিন্তু আমি ভারতবর্ষ থেকে প্রথম এডুকেশন লোন নিয়ে বিদেশে পড়তে যাওয়া এবং এই সফল মানুষটিকে, আমি নিজেকে সফল বলবো না, তবু এই জায়গায় বলতে হয় কম্প্যারিজম করতে গেলে আমি কিন্তু বিশ্ব বাংলার কোনো রকম কোনো সুযোগ পাইনি। মানে 2011 যে বিশ্ব বাংলা স্ট্যাবলিশড হয়েছিল, তো সেক্ষেত্রে আমি বিশ্ব বাংলার কথা বলবো যে আমি সুযোগ পাইনি বলতে পারবো না, কিন্তু যতটুকুনি আমি জানি যে বিশ্ব বাংলার ভাবনা হয়েছিল অনেকগুলো 2011-য় যতগুলো অর্গানাইজেশন ছিল তার আগের সরকার যে জায়গাগুলো করেছিল, যেমন তন্তুজো, যেমন তন্তুশ্রী, মঞ্জুষা, চর্মজ, বঙ্গজ, এইরকম অনেকগুলো সংগঠন করেছিল যেগুলো মাইক্রো স্মল ইন্ডাস্ট্রির ইমপ্রুভমেন্টের জন্য একটা ভাবনা ছিল। 2011-য় কালক্রমে একটু একটু করে এই সংগঠনগুলো প্রায় বন্ধ হয়ে যায়। তার পরিবর্তে যেটা শুরু হলো সেটা হচ্ছে বিশ্ব বাংলা, একটা স্টোর
তো মানে স্টোরের ভাবনা হলো, স্টোরের ভাবনাগুলো কিছু ডিজাইনার নেওয়া হলো, কিন্তু সেই ডিজাইনাররা কারা, তাদের বায়োডাটা কজন। আমি জোর গলায় বলছি, সেদিনের দিনে বিশ্ব বাংলা যারা নিযুক্ত করা হয়েছিল তাদের অর্ধেকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে ফ্যাশন ডিজাইনারদের বিচারটা কিসের বিচার হবে? শুধুমাত্র সংবাদপত্র মিডিয়া লেখালেখি বললো? তাহলে সেই বিচারটার জায়গায় কোথায় একটা প্রবলেম রয়েছে। এবং আমি বলছি যে এই বিশ্ব বাংলা সরণিতেই বিশ্ব বাংলা হাট তৈরি হলো, সেখানে দাঁড়িয়ে ডিজাইনারদের জন্য স্টোর করা হলো। খুব বেশি দিন সেটা দীর্ঘায়িত হয়নি। এই ডিজাইনাররা তারা স্টোরগুলোকে বন্ধ করে দিল। যতটুকু আমার মনে হয় ডিজাইনার সেই স্টোরগুলো চলেনি। তারপরেও দক্ষিণাপন থেকে শুরু করে যে সবগুলো ওপেন করা হয়েছিল সেই সবগুলো কিন্তু আজকে ধুঁকছে। একদিকে অনেকগুলো ক্ষুদ্র শিল্পের এক প্রকার বলবো পতনের পর যে নতুন বিশ্ব বাংলা জন্ম হলো, সেই বিশ্ব বাংলা কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই। এবং বিশ্ব বাংলাকে বাংলার ফ্যাশন ডিজাইনাররা খুব ভালো রূপ দিতে পারেনি, এটা আমি জোর গলায় বলবো। কারণ তাহলে আমরা তার একটা ফল আমরা পেতাম আগামী দিনে। এই যে আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম বললেন, তন্তুজো বললেন, মঞ্জুসা বললেন, আরও অনেকগুলো ব্র্যান্ডের নাম বললেন, মানে সেই ব্র্যান্ডগুলো সত্যি আমরা ছোটোবেলায় দেখে পেলাম মারা তন্তুজোর শাড়ি পরতো, তারপরে বিভিন্ন ধরনের তাঁতিদের এই যে ব্র্যান্ডগুলো, সেই ব্র্যান্ডগুলো যেন এখন সেইভাবে আর চোখেই পড়ে না। মানে কেন এই যে অবলুপ্তি বা বিলুপ্তি, এই বিষয়টা কেন ঘটল? না, অবলুপ্তির একটা কোথায় বিশ্ব বাংলাকে স্ট্যাবলিশমেন্ট দেওয়ার জন্য এবং সেই সময় যারা কাজ করেছে, যারা দায়িত্বে ছিল, আমার মনে হয় তার সেই দায়িত্ব, আমি একটা আইএস অফিসারকে দায়িত্ব দিতে পারি, তার শিল্প সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে মিটিং করেছিলাম তন্তুজো ভবনে। তিনি কয়েকজন ডিজাইনার নাম বলেন, আমি তো একে বলেছি ওকে বলেছি। আমি ডিজাইনারদের বিচারটা কিসের হিসাবে করব? আমরা বাংলার মাটি বুঝতে পারলাম না, যেখানে দাঁড়িয়ে বাংলার বেশিরভাগ মানুষ খুব দরিদ্র সীমানার নিচেই বাস করে। সেখানে দাঁড়িয়ে এটা আমি একটা উদাহরণের কথা বলছি যে তন্তুজোর 200 টাকার কাপড় নিয়ে তারা চার্জ করেছে 1500 টাকা। তারা চার্জ করেছে বিশ্ব বাংলা স্টোর থেকে পাওয়া যায়। বিশ্ব বাংলা স্টোর থেকে 15। আমি একটু জাস্ট ক্ল্যারিফাই করি, মানে যে শাড়িটা আমরা অন্য জায়গা থেকে বা আসল যেখানে তাঁতি তৈরি হচ্ছে সেখান থেকে যদি 200 টাকায় পাই, বিশ্ব বাংলা স্টোর থেকে সেটাই 1500 টাকা দিয়ে কিনতে হবে। এর একটা কারণ আছে। ব্যাপারটা হয়েছে আপনি তাঁতি তার মতো করে তাঁত বোনে, তার ডিজাইনিং পড়াশুনো দরকার হয় না। অ্যাকচুয়ালি আমরা যারা ফ্যাশন ডিজাইন, উই আর সফিস্টিকেটেড টেলার, এটা আমরা জোর গলায় বলছি। আমাদের আগে আমরা এই পোশাক জগতের ক্ষেত্রে আমরা পিছিয়ে, কারণ আমাদের যা কিছু আজকে যে আমরা যে জামদানি দেখি, এই জামদানি হচ্ছে যেহেতু আমাদের বাংলার যারা প্রকৃতি, সেই প্রকৃতিকে নিয়ে কাজ করার একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। আপনি ভাবুন এর ডিজাইনার কি? তাহলে এই যে ডিজাইনিংগুলো হয়েছিল সেগুলো তো তাঁতিরা করেছে। এই তাঁতিদের ডিজাইনিংকে দেখবার জন্য আমি একটা ডিজাইনারকে নিযুক্ত করলাম, যে ডিজাইনার 1 লক্ষ টাকা চার্জ নিল। ফলে যখন বিশ্ব বাংলা সে ওর জিনিসটাকে বিক্রয় করলো, তখন অটোমেটিক্যালি ডিজাইনার চার্জটাকে ধরে নেওয়া হলো। সেটা কি হলো? সাধারণ মানুষের কেনবার অযোগ্য হলো। সেই সঙ্গে টেকনিক্যালি এরা সাপোর্ট না হতো, এইসব ডিজাইনারদের কথা বললাম, টেকনিক্যালি এরা সাপোর্ট সেইভাবে না থাকাতেও অন্যান্য যে ব্র্যান্ড উইলস থেকে শুরু করে সেসব ব্র্যান্ডের সঙ্গে আমরা লড়তে পারলাম তাদের ফিনিশিংয়ের সাথে। কারণ একটা কথা, বর্তমানের যে বিষয়, আমি 2008-এ সংবাদমাধ্যমে একটা কথা বলেছিলাম যে আগামী দিনে এই জায়গায় দাঁড়াতে গেলে আপনাকে বিশ্বমানের জিনিস দিতে হবে, কিন্তু দামটা 400 থেকে 1000-এর মধ্যে। আমার 2008-এ বলা কথা আজকে 2024-এ টাটা শুনছে, কারণ আজকে জোডিও যে মার্কেটিং করছে তারা 99 থেকে 999 এই প্রোডাক্টের মধ্যে ডিজাইনাররা সেটা কখনো দিতেই পারবে না, কারণ দে আর নট ম্যানুফ্যাকচারার। এই জায়গাটা থেকে বিশ্ব বাংলা ফিল্ডটাকে বুঝতে পারলো না যে কাকে আমরা ডিজাইনার হিসাবে নেব। আজকে তার ফল বিশ্ব বাংলাতেও বলতে পারেন সরকার ফেলিও, এই জায়গায় ভীষণভাবে ফেলিওর। আপনি যে আজকে দিল্লি হাট যে অনুকরণে করা, যেখান থেকে ট্যুরিস্টরা আসবে, সেই ট্যুরিস্টরা এসে বাংলার লোকশিল্পের জিনিস, বাংলার ডিজাইনার পোশাক, বাংলার কিছু নেবে। সেখানে দাঁড়িয়ে আজকে যেখানে দিল্লি হাট রমরম করে চলছে, সেখানে দাঁড়িয়ে দুটো বাংলা হাট তৈরি হয়েছে, দুর্গাপুর হাট এবং সেই সঙ্গে বিশ্ব বাংলা হাট। আজকে দুটো কিন্তু ধুঁকছে। বড় ব্যাপার হচ্ছে ডিজাইনারদের তাদের কোনো দায়িত্ব থাকলো না যে আমি বড় বড় খুব সুন্দর করে, এবং 1 স্কোয়ার ফিট ল্যান্ডের কত দাম, 1 স্কোয়ার ফিট জায়গার, সেখানে দাঁড়িয়ে যেসব ডিজাইনারদেরকে দেওয়া হলো তারা আজকে কেউ এটা বলছি অন্য রাজনৈতিক দলে গিয়ে তারা বাংলার কথা বলছে, তাতে আমার
আপত্তি আছে এই জায়গাটাতে। তো সেখানে দাঁড়িয়ে তাদের কোনো দায়িত্ব বোধ ছিল না যে বিনা পয়সা স্টোরটাকে চালানো মানে কন্টিনিউ করা উচিত আগামী দিনের বাংলার মানুষের কথা ভেবে। তো এখানে দাঁড়িয়ে এতগুলো ব্র্যান্ডস, এই যে তন্তুজ, ছোটোবেলা থেকে পাড়ায় পাড়ায় এরা তন্তুজের এটাই ব্যাপার ছিল, তাঁতিদের কাছ থেকে সরাসরি বাংলায় সেই সময় সরকার কিনতো এবং সেটা সরাসরি বিক্রয় করতো, তাঁতি একটা তার মূল্য পেত এবং সেখানে দাঁড়িয়ে খুব কম মূল্যেই তন্তুজোর প্রোডাকশন বিক্রি হতো, কারণ সাধারণ মানুষ কেনবার জায়গায় ছিল। তন্তুজ পুজোর সময় বিক্রি করতো সাধারণ মানুষ যাতে কিনতে পারে। তন্তুজ, তন্তুশ্রী, চর্মজ, এই যে প্রোডাক্ট, চর্ম যে লেদার যে প্রোডাক্ট সেগুলো মূলত বিক্রি হতো। এই প্রোডাক্টগুলো, মঞ্জুষা, যেখানে দাঁড়িয়ে হস্তশিল্পের অনেক জিনিস পাওয়া যেত, আমাদের ডোকরা থেকে শুরু করে আমাদের যে সোলার জিনিসপত্র থেকে শুরু করে আরও অনেক বিষয় যেগুলো পাওয়া যেত, যেগুলো আজকে ক্রমশ নিধন করে যে বিশ্ব বাংলার জন্ম হলো, সেই বিশ্ব বাংলা কিন্তু খুব একটা সুখে নেই, খুশিতেও নেই, এটা আমার মনে হয়। আমি যদি সুযোগ পেতাম বিশ্ব বাংলা একজন ডিজাইনার হিসাবে, আমি যদি কখনো এরকম কোনো বিষয় পেতাম যদি সরকারি ক্ষেত্রে, আমি অনেক চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার চিঠি গেছে, দপ্তর থেকে চিঠি গেছে, সেই দপ্তর খাদি দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলা খাদি থেকে, কিন্তু পরবর্তীকালে কোনো সদুত্তর আসেনি। আমি কোনো রকম কিচ্ছু ভাবতে পারিনি, কিন্তু আমার বাংলার কথা ভাবার ছিল। ভারতবর্ষ থেকে প্রথম এডুকেশন লোনটা আমি কনভিন্স করেছিলাম। আজকে আগামী বাংলার প্রজন্ম না ভারতবর্ষের প্রজন্ম যারা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছে, তারা যদি কেউ এডুকেশন লোন পায় ফ্যাশন ডিজাইনিংয়ে, তার প্রথম মানুষটি আমি, কারণ আমি প্রথম কনভিন্স করেছিলাম। আমি বলেছিলাম আপনি একটা MBA পড়া ছেলেকে লোন দেবেন, কিন্তু একজন ফ্যাশন ডিজাইনারকে কেন দেবেন না? কারণ ভারতবর্ষের 27% ফরেন কারেন্সি আমরা এখান থেকে আর্ন করি। শুধু সেটা নয়, প্রায় 12 কোটি মানুষ সক্রিয়ভাবে রিলেটেড। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শিল্প, এই শিল্পকে বাঁচাতে গেলে আপনাদের অবশ্যই ফ্যাশন ডিজাইনারদের লোন দেওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে আমি বাংলার ছেলে হিসাবে এত কষ্ট করার পরে সুযোগ পাইনি, দুঃখ তো রয়েছে, কিন্তু যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই চেষ্টা করব বাংলার মানুষের জন্য লড়াই করবার জন্য, বাংলার ওয়ার্ল্ডের জন্য। শিল্পের ক্ষেত্রেও তো তাহলে অন্ধকারের দিকই পশ্চিম বাংলায়, কারণ আমরা এমনি অন্যান্য শিল্পর ক্ষেত্রেও দেখেছি যে 11 বছরে কোনো নতুন শিল্প আসেনি, উল্টে 34 বছরে প্রচুর কলকারখানা বন্ধ হয়েছে এবং 11 বছরে আরও বন্ধ হয়েছে, উল্টে কোনোটাই সমাধান হয়ে খোলেনি নতুন করে। এবং আমরা যদি এই যে গার্মেন্টসের যে শিল্প, সেই ক্ষেত্রেও দেখি মুখ্যমন্ত্রী বারংবার ছোট শিল্প বলার পরও কিন্তু এর জায়গাটা প্রসারিত হয়নি। আপনার কথা অনুযায়ী যদি সূত্র ধরি, তাহলে সেই বাংলা যে অন্ধকারে দাঁড়িয়েছিল, অন্ধকারেই দাঁড়িয়ে আছে, কি বল? সেটা সেইভাবে বলবো না। একটা কথা, যে যদি আমি সিঙ্গুরের জমির কথাই বলি, একটা কথা, টাটাকে কিন্তু মানুষ ভগবান হিসাবেই নেয়। সারা একটা বড় চরম ভুল, মানে টাটাকে চলে এই জায়গাটা হচ্ছে জমি নেওয়ার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু যেটাই হোক আলটিমেটলি টাটা মানে ভারতবর্ষের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ভগবান। পরবর্তীকালে আমার মনে হয় যে টাটার পুরো চলে যাওয়াটা, এটা কিন্তু বাংলার জন্য ভালো খবর আসেনি, যেটা আমার মানে বর্তমানে ভাবনা, সেটা একটা বিষয়। আর একটা কথা, সেই সময় এখন যেমন সবলা মেলা, এর জন্য যে ক্ষুদ্র শিল্পে লোন নেওয়া, যেখানে সাবসিডি ছিল 20%, এটা বামফ্রন্ট দিয়ে এসছে, আমি স্বীকার করে নিচ্ছি। এছাড়া মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিতে হস্তশিল্প মেলা থেকে এগুলো কন্টিনিউ হতো, সেটা মমতা ব্যানার্জি কন্টিনিউ করছেন, কিন্তু যে কন্টিনিউটির জায়গাটা থেকে কোনো বৃদ্ধি হয়নি। মানে একটা কথা তো মানতে হবে যে একসময় যেভাবে বাড়ি তৈরি হতো, একসময় যেভাবে রাস্তা তৈরি হতো, আজকে তো দেখবেন L&T যেভাবে রাস্তা তৈরি করে, সিমপ্লেক্স যেভাবে রাস্তা তৈরি, নতুন মেশিনারিজ, নতুন উন্নয়ন, এই উন্নয়নের সাথে কিন্তু বাংলা একাত্ম হতে পারেনি। এই জায়গাটা কিন্তু মানতে হবে। সেটা কি কারণ, যারা, আমি ক্ষুদ্র মানুষ এক্ষেত্রে বিচার করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আজকের আমার অনুধাবন, সিঙ্গুরের জমি নেওয়ার পদ্ধতি ভুল ছিল, কিন্তু জমিটা নেওয়ার পরে টাটার চলে যাওয়াটা কিন্তু এটাও একটা ভুল। এটা কিন্তু বাংলার জন্য আমার মনে করবো, যদি টাটা থাকতো, এটা একটা রেনেসাঁস থাকতো আমার কাছে, কিন্তু সেটা চলে যাওয়া ভুল। এবং এই বিশ্ব বাংলার ওইগুলোকে বাঁচিয়ে, এই তন্তুজ, তন্তুশ্রী, মঞ্জুষা, এগুলোকে বাঁচিয়ে যদি আরেকটা ব্র্যান্ড স্টাবলিশ করা হতো, তাহলে আমার বৃদ্ধি হতো। সেই বৃদ্ধিটাতে কোথায় পুরনোগুলো শেষ হলো, নতুন এস্টাবলিশমেন্টও ভালো জায়গায় নয়। একদম, মানে সর্বক্ষেত্রেই পুরনোকে সরিয়ে দিয়ে নতুনকে আনা, এবং নতুনকে আনতে গিয়ে বিভিন্ন ধরনের ভাঙন এবং পতনের দিকে হয়তো বাংলা এগিয়ে যাচ্ছে। আমরা তাকিয়ে থাকবো আগামী দিন কি হয় পশ্চিমবাংলায়। নমস্কার দর্শকরা, একদমই সরাসরি আমরা কথা বলছিলাম নন্দন দাসের সাথে, এবং আপনারা আমাদের অনুষ্ঠান এতক্ষণ দেখলেন, তার জন্য ধন্যবাদ।